গপ্পসপ্পের আজকের আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পোস্টমাস্টার। শহরের যুবকের চাকরি নিয়ে গণ্ডগ্রামে আগমন ও অনাথ এক বালিকার সঙ্গে মানবিক সংযোগ নিয়ে গল্পটি। চলুন শুরু করা যাক। প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। একটা অন্ধকার আটচালার মধ্যে তার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তার চারপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই এবং তারা ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্তও নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সাথে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ বেশি নেই। কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করে। তাতে এমন ভাব ব্যক্ত করছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখে, তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজের এধে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয়। 4টি খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোয়াকুণ্ডলিত হয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিঝি ডাকত, দূরের গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবির হৃদয়েও ঈষৎ হৃৎকম্পন উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জেলে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দ্বারে বসে এই ডাকের জন্য অপেক্ষা করতে থাকত, কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গো বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত থেকে কলকাটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসত। তারই মধ্যে দৈবাৎ 2-1টি সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। বহু আগে বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হতো। এইরূপ কথা প্রসঙ্গ মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাততে ইচ্ছে করতো না। সকালের বাসি ব্যঞ্জন থাকত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে দিত। তাতেই উভয়ের রাতের আহার চলে যেত। এক একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা বলতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা। যেসব কথা সবসময় মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে তা কোনো মতে উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলে যেতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হলো, বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকদের মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল।
একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎতপ্ত সুকোমল বাতাস বইছিল। রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হতে এক প্রকার গন্ধ উত্থিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর এসে লাগছে, এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখার বিষয় ছিল। পোস্টমাস্টার তা দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় কাছে একটি কেউ নিতান্ত আপনার লোক দরকার। হৃদয়ের সাথে একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে, এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থও কতটা ঐরূপ। কেউ বিশ্বাস করে না এবং জানতেও পায় না, কিন্তু ছোটপল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নের দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। এই বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন, আর এভাবে অল্প দিনেই যুক্ত অর উত্তীর্ণ হলেন। শ্রাবণ মাসের বর্ষণের আর অন্ত নেই। খাল বিল নালা জলে ভরে উঠল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব বাদলা করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছে। বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে পুনরায় ঘরের থেকে বাইরে যাবার উপক্রম করল। সহসা শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে যেয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘনবর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে, এবং এখানে প্রবাসীর মনে অভিলাষ ব্যর্থ হল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করে বসল। বৈদ্য ডেকে আনল, যথাসময়ে বটিকা খাওয়ালো। সারা রাত শিওরে জেগে রইল। আপনি পথ্য রেঁধে দিল এবং শতবার জিজ্ঞাসা করল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পর পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনে স্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতে হবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন। রোগ সেবা হতে নিষ্কৃতি পেয়ে রতন দ্বারের বাইরে আবার তার স্বস্থান অধিকার করল, কিন্তু পূর্বের মতো আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে আর খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করে বসে আছে, তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করছেন। বালিকা দ্বারের বাইরে বসে সহস্রবার করে তার পুরনো পড়া পড়ল, পাছে যেদিন সহসা ডাক পড়বে সেদিন তার যুক্ত অর সমস্ত গোলমাল হয়ে যায়, এই তার একটি আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়ল। উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞেস করল না।
পোস্টমাস্টার আপনি তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন। দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হলো না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হচ্ছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হলে বালিকা তাকে জিজ্ঞেস করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করলেন না। সমস্ত রাত স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগল। ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করতে পারেনি। পাছে সকালে আবশ্যক হয়, এই জন্য রতন রাতে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকাল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব। তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সইতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এমন ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে গেলেন। নতুন পোস্টমাস্টার আসলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার ফেরার পথ ধরলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম। এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তার বেতনে যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলায় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও শ্বেতরেখায় চিহ্নিত টিনের পেটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারদিক থেকে ছলছল করতে লাগল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনার অনুভব করতে লাগলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগল। একবার নিতান্ত ইচ্ছে হলো ফিরে যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষা স্রোত খরতর বেগে বইছে। গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশান দেখা গিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে ফল কি, পৃথিবীতে কে কা। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস ঘরের চারদিকে কেবল অশ্রুজলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বোধ করি তার মনে ক্ষীণ আশা জাগছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই পাশে বেঁধে বুকের ভেতর প্রাণপণে জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে হৃদয়ের রক্ত শুষে সে পালিয়ে যায়। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়ার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে।